বঙ্গবন্ধু এভিনিউতে যেখানে আসলে 21 আগস্টে গ্রেনেড হামলাটা ঘটেছিল, সেখানে সকাল 8টা থেকে 8:30টার দিকে আমি পৌঁছালাম ওখানে। তখন কয়েকজন পুলিশ ছাড়া আমি আর কাউকে দেখি নাই। শত শত জুতো পড়েছিল, 3টা পুলিশ, তাদের মুখে কোনো কথা নাই, আগের দিনের কিছুই সরা নাই, হাজার হাজার জুতা, ভাঙা চশমা, রক্তের রেসিডিউ, মানুষের মগজন মনে হয় আমরা কিছুটা একাকার হয়ে দেখলাম। সহকর্মী টিপু সুলতান এর মধ্যে এক রিপোর্ট করলেন যে গ্রেনেড এখানে ব্যবহার করা হয়েছে তার নাম আরজেস গ্রেনেড। এটা বাংলাদেশের সামরিক বাহিনী ব্যবহার করে না, পাকিস্তান আর্মি ব্যবহার করে, আর গ্রেনেডটা আসে চীন থেকে। এরকম কিছু তথ্য সম্বলিত কয়েকটি রিপোর্ট সে সময় ছাপা হলো। এই রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানালেন যে বাংলাদেশে গ্রেনেডের কথা কেউ শোনে নাই, এমনকি মানে গ্রেনেডের কথাই কেউ শোনে নাই, মানে আরজেস গ্রেনেড দূরে থাক, এমনকি আন্ডারগ্রাউন্ড মার্কেটে যে অস্ত্রশস্ত্রের যে বাজার আছে না, সেইখানেও আসলে গ্রেনেডের কোনো বেচা কেনা নাই। এর আগে গ্রেনেড কোথাও ব্যবহৃত হয়েছে কিনা সেইটাও জানে না, কারণ গ্রেনেড একটা বিশেষ ধরনের আগ্নেয়াস্ত্র যেটা ছোড়ার জন্য বিশেষ ট্রেনিং লাগে, সেরকম প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনী ছাড়া আর কারো নাই। এই সময় প্রথম আলোতে ডক্টর আসিফ নজরুল, ফরহাদ মজহার, মশিউল আলম, রামেন্দ্র মজুমদার অনেকে এই সম্পর্কে লিখলেন। আশঙ্কার কথা লিখেছিলেন তিনি, এর কারণে যে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে এমন ইঙ্গিত ছিল। আসিফ নজরুল এমনও মনে করেছিলেন যে সে সময় প্রশাসনের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকাই স্বাভাবিক। আওয়ামী লীগ থেকে দাবি থাকা সত্ত্বেও বিদেশের কোনো নিরপেক্ষ কমিটিকে এই ঘটনা তদন্ত করাতে দেওয়া হয় নাই। বিএনপি যেহেতু সে সময় সরকারে ছিল, বিরোধী দল সহ দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা রক্ষা করা ছিল তাদের দায়িত্ব, কিন্তু তারা পালন করে নাই সেই দায়িত্ব। ইংরেজি মানে যদি আমরা এরকম বলি, একটা প্রবাদ আছে, যারা বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট তারা সকলেই এই প্রবাদ আসলে জানেন। সেই প্রবাদটা অনেকটা এরকম: জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড অ্যান্ড জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। কমন ল এর ক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে, একজন ভালো বিচারক দেখেন নথিপত্র, আরেকজন খারাপ বিচারক তাকিয়ে থাকেন প্রেস ক্লাবের দিকে। এটা এমন একটা স্কিল, এটা এমন একটা ক্রাফট যেটা অর্জন করতে হবে। অর্থাৎ আমি বিচারকদের কথা বলতেছি, আমি জানি না মানে বিচারকরা যে বিচার করেন আমরা এটা মনে করি কিনা, এটা যে কেউ এটা করতে পারবেন। আমি খুব জোর দিয়ে বলতে চাই, বিচারকের কাজটা যে কেউ আসলে করতে পারেন না। তার ফলে কি হয়েছে, যেটি আগে বলছিলাম যে বিএনপি কিন্তু বিষয়টি চাপা দেওয়ার জন্য, সে সময়কার বিএনপি সরকার, আমি তাদেরকেই দোষ দিব যে তারা বিষয়টি চাপা দেওয়ার জন্য নানা রকম প্রক্রিয়া করেছেন। তারা জজ মিয়া বলে একজনকে হাজির করেছেন, সেই জজ মিয়াকে নিয়ে আষাঢ়ে গল্প এবং তাকে নিয়ে অনেক কার্টুন কমিক ছাপা হয়েছে। তার ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনাটি নিয়ে এসেছিলেন, গ্রেনেড মেরেছেন, সেটিও তারা এরকম করে বলেছেন। কিন্তু আমরা এটি ধরে নিতে পারি যে আসলে প্রফেসর আসিফ নজরুলের সাথে আমি একমত। উনি সে সময় যেটা কলামে লিখেছিলেন যে এইটা আসলে চাপা দেওয়ার ক্ষেত্রে এটাকে একটা ধামাচাপা দেওয়ার কিছু একটা লক্ষ্য আসলে বিএনপির ছিল। কিন্তু পরে আসি আমরা, শেখ হাসিনা সরকার যখন এই তদন্ত হাতে নিল, তাদের লক্ষ্য কিন্তু এটা ছিল না যে তারা সত্যিটা জানবে যে ওই দিন আসলে কি হয়েছিল, বরং তাদের যেন উদ্দেশ্য ছিল কোনো না কোনোভাবে তারেক রহমানকে অভিযুক্ত করা। ফৌজদারি মামলায় কাউকে অভিযুক্ত করতে হইলে, তাকে দোষী বলতে হইলে, তার অপরাধে তার সম্পৃক্ততা সম্পর্কে 100% নিশ্চিত হইতে হয়, যেটাকে বলে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট। এখন দেখেন এটার মধ্যে বিয়ন্ড রিজনেবল ডাউট ছিল কি ছিল না। ঘটনা হচ্ছে যে এই মামলার তদন্তের ভার যে তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছিল, সেই তদন্তকারী কর্মকর্তাকে তারেক রহমানের নামটা সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করার জন্য 4 জন তদন্তকারী কর্মকর্তা বদলাতে হয়েছে। তারপরে সে চতুর্থ তদন্তকারী কর্মকর্তা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট করে তারেক রহমানকে অভিযুক্ত করেন, এবং তিনি যে এইটাতে অভিযুক্ত করতে পেরেছেন সেইটার পুরস্কার হিসেবে, আমি পুরস্কারই বলবো, তাকে এমপি পদের নমিনেশন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এই নমিনেশনেও কিন্তু স্পষ্ট যে আসলে এই তদন্ত প্রক্রিয়া, যে তদন্তটা আসলে বিচার বিভাগের এক্সটেন্ডেড হ্যান্ড হওয়ার কথা, তাদের উদ্দেশ্যটা কি ছিল। এতে এই বিচারটা বিশ্বাসযোগ্যতা পাওয়ার প্রশ্নই আসে না। 2024-এ এসে এই বিচার বাতিল করায় এই যে আপাটিভিস্টরা নো ওয়ান কিল জেসিকার নকল করে নাথিং হ্যাপেন্ড অন 21 আগস্ট স্ট্যাটাস দিয়ে ফেসবুকে 6 লাভ করে ফেলছেন, তাদের
তারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? তারা কি বুঝতে পারতেছেন যে এই অবিচারের জায়গাটা শুরু হয়েছিল অনেক আগে? যার এই অপরাধে অভিযুক্ত হওয়ার কথা ছিল কি ছিল না সেটা কোনো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে করা হয় নাই। তো যাদেরকে এরকম একটা সাপ্লিমেন্টারি চার্জশিট, যে সাপ্লিমেন্টারি চার্জশিটটার মধ্যে প্রসিডিউরাল ভুল আছে, এবং যে ভুলটা আসলে ভুল না, যেটার মধ্যে যেটা প্রসিডিউরাল দুষ্টামি আছে, সেটা সেই সব মামলায় তাদের খালাস না দিয়ে বিচারকরা কি করবে? কিন্তু প্রশ্ন হইল, এর মধ্যে আবার আরেকটা প্রশ্ন আছে, দেখেন এর মধ্যে লেয়ারগুলি দেখেন, মানে 21 গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ তার যারা শীর্ষস্তরের নেতৃবৃন্দ ছিল তাদেরকে মেরে ফেলার একটা চেষ্টা নেওয়া হয়েছিল। পরে আবার বলা হয়েছে শেখ হাসিনা নিজেই এটা করেছেন, তদন্তের নামে মকারি করা হয়েছিল, এবং সেই তদন্তের নামে মকারির পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসলেন তারা কি করলেন? তারা হচ্ছে একবার, দুইবার, তিনবার আয়ও বদলায় চার্জশিটটা একটা সম্পৃক্ত চার্জশিট দিয়া তার মধ্যে তারেক রহমানের নাম ঢুকায় তারপরে তারা বিচার করে এটার মধ্যে এটা করলেন। তো এই প্রসিডিউরাল ফ্লগুলি কি মানে কোর্ট দেখবে না? তো তারা এটা বাতিল করে দিছে। সেই জায়গার মধ্যে থেকে আইসা আপনি দেখেন জনাব তারেক রহমানের ঘটনাটা কি। তারেক রহমান কিন্তু পুরা মামলাটা দেখতেছেন হচ্ছে লন্ডন থেকে বসা। কেন তিনি আইসা আদালতে এগুলি বলতে পারেন না? তিনি তো সবকিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাইতেছেন মনে হয়, নাহলে আদালতে হাজির থাকেন না কেন? তার দেশে আসতে সমস্যাটা কি? দুই দলের এই কারাকারি মারামারি চোটে সত্যি ঘটনাটা কি হয়েছিল, কারা এটা ঘটিয়েছিল, এই স্বার্থ কাদের ছিল, এই সব কিছু কি চিরদিনের জন্য অজানা থেকে গেল না? দেখেন 300,000 বছর আগে বিভিন্ন রকম পরিবর্তনের পরে আমরা তো হোমোসেপিয়েন্স হিসেবে আত্মপ্রকাশ করলাম। তারপর আরও বহুমাত্রিক ঘষা ডলা খাইতে এদূর আসছে। এর মধ্যে দেখেন কত রকম নিয়ম বানিয়েছে, অন্যরে শান্টিং দেওয়ার জন্য, টাইট দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য যা কিছু করা হয়েছে তার মধ্যে বহু কিছুই টিকে নাই। কিন্তু কালের বিচারে সবচেয়ে বেশি দিন ধরে যেটা আমাদের মনে হয়েছে যে এইটা টিকে থাকা দরকার, তার নাম হলো বিচার বা ন্যায় বিচার। আপনি যদি ন্যায় শব্দটা খেয়াল করেন, এর অর্থ হচ্ছে মত। ন্যায় মত মানে আমি আমার বাবার ন্যায়, মানে আমি আমার মায়ের ন্যায়। তার মানে হচ্ছে ন্যায় বিচারের সাথে আমার নিজের একটা রিলেশন আছে, মানে আমি যেই বিচারটা নিজের জন্য আশা করব সেইটাই হচ্ছে ন্যায় বিচার, আমার শত্রুর জন্য না। তাহলে আসলে ন্যায় বিচার কোনটা? যা আমি আবার বলি, যা আমি আমার নিজের প্রতি করলেও মনে করতাম যে এইটা ঠিক আছে, সেইটাই ন্যায় বিচার। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন, তার পিতা বারবার আমাদের একটা কথা বলতেন, ছেলে অন্যায় করলে বাপ শাসন করে, এর বাইরে পৃথিবীতে কোনো আইন নাই। আইন হচ্ছে একটা কারেক্টিভ, আইন বা বিচার এটা হচ্ছে একটা কারেক্টিভ মেজার। আমরা যত পরস্পরের থেকে বিচ্ছিন্ন হব, ন্যায়ের থেকে তত দূরে সরতে থাকবো। একটা যোগ বলি, মানে যোগ টোক না বইলা তো আসলে বাংলাদেশে এখন নিজের মনে নিজের মতো করে না হাসা, আপনার করে না হাসাতে পারলে যে মানে কি হবে আর এটা। তো যোগটা হইলো যে এক লোক রাস্তায় এক পাগলরে দেখে মাথায় সে সমানে পাথর ঠুকতেছে, একটা আদলা পাথর দিয়া একটা মাথার মধ্যে এরকম করে ঠুকে। তো তারা জিজ্ঞেস করা হইলো যে তুমি এইরকম করছো কেন, মানে এই মাথার মধ্যে পাথর ঠুকার মানে কি? তখন পাগল বলল, যখন না ঠুকি তখন অনেক আরাম লাগে। এখন আমরা যেন মানে এইটা না ভাবি যে যখন থামি তখন আমাদের অনেক ভালো লাগে, মানে আমরা সারাক্ষণ মাথার মধ্যে ইট ঠুকতে থাকবো, এইটা বোঝার জন্য যখন আমরা ঠুকবো না তখন আমাদের একটু ভালো লাগবে। সীমান্তে উগ্রবাদীদের হামলার বিপরীতে জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা যখন বিক্ষোভ মিছিল করে তখন তা অবশ্যই আমাদের সবারই ভালো লাগে। ডক্টর ইউনূসের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাড়া দিয়ে একত্র হয়েছেন, এটাও ভালো। কিন্তু শুনলাম কেউ জানতে চেয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধি কই। আচ্ছা, মানে এটা নিয়ে কি বলবো? আচ্ছা ধরেন তর্কের খাতিরে আমি যদি ধইরা নেই, একদমই বিশুদ্ধ তর্কের খাতিরে আমি যদি ধইরা নেই, এই প্রশ্ন করার মানে আওয়ামী লীগকে কেন ডাকা হয় না, আওয়ামী লীগ থাকবে কিনা, এই প্রশ্নে একটা লেজিটিমেসি আসে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আওয়ামী লীগের কারে ডাকবে, মানে চিঠিটা কার নামে দিবে বলেন তো? শেখ হাসিনার নামে? শেখ হাসিনার ঠিকানা কি এখন আসলে? ওবায়দুল কাদের কই? মানে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকটা কোথায় আসলে? আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আর কে আসলে এটা দায়িত্বে আছে সেটা আপনি বলবেন? তার কাছে ধরেন ডক্টর ইউনূস একটা চিঠি দিতে চাইলো আওয়ামী লীগ সরকারের, তো চিঠিটা কারে দিবে? এখন আওয়ামী লীগের প্রতিনিধি আসলে কে? এই প্রশ্ন এবং আরো অনেক প্রশ্ন আশা করি আগামী পর্বে বলবো। ততদিন ভালো থাকেন, এক অন্যের পাশে থাকেন। কবির সুমনের একটা গানের লাইন দিয়ে শেষ করি, এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। ধন্যবাদ।